ভাঙর নদী গ্রেনেড পর্ব ৯। সেলিনা হোসেন। রমিজা আর কথা বলে না। ও জানে ওর কোনো সাহস নেই। ছেলেবেলা থেকেই ও একটা ভিতুর ডিম, তাই সারাদিন বাড়িতেও চুপচাপই থাকে, প্রায় নিঃশব্দে, একদম না থাকার মতো। গ্রামের অবস্থা দিন দিনই খারাপ হতে থাকে। ওরা একটা নারকীয় উৎসবে মেতে উঠেছে। সামান্য ছুতো ধরে গুলি করে, ঘরে আগুন দেয়, লাশ টেনে আধা আধি মাটি চাপা দেয়, শকুন ভিড় জমায়, শিয়াল টেনে বের করে সেসব লাশ। গ্রামের লোক ভয়ে সেদিকে যেতে সাহস পায় না। কদিন পর মাথার খুলি গড়ায় মাঠে, হাড্ডি জেগে থাকে মাটির ফাঁকে। কখনো মেশিন গানের ব্রাশ ফায়ারে ঘুম ভেঙে যায় ওদের, বিছানায় উঠে বসে থাকে। বাকি রাতটুকু কেউ ঘুমোতে পারে না। কখনো কখনো রাতের অন্ধকারে ওদের ২-৩ জন মেয়ে খুঁজতে আসে, ঘর থেকে টেনে বের করে নিয়ে চলে যায়। সেসব মেয়েরা আর ফিরে আসে না। কাউকে ক্যাম্পে আটকে রেখেছে, কাউকে প্রয়োজন শেষে মেরে ফেলেছে। দিনের বেলায় গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে যায়, জবাই দিয়ে ক্যাম্পে উৎসব করে। হই হুল্লোড়ে চিৎকার ভেসে যায় অনেক দূর পর্যন্ত। বুড়ির ২টো গরু নিয়ে গেছে, খুঁজতে গিয়ে দেখেছে জবাইয়ের দৃশ্য। আর একটা গাছতলায় বাঁধা ছিল, ভীষণভাবে ডাকছিল সে গরুটা। বুড়ি কাছে যেতে পারেনি, সে সাহস হয়নি। শুধু হাম্বা ডাকে থরথর করে কাঁপছিল হাঁটু দুটো। ফিরে এসে হাউমাউ করে কেঁদেছিল বুড়ি। রমিজা সান্ত্বনা দিয়েছিল, আম্মা থাক, দরকার নেই আমাদের গরুর, এর চেয়ে বড় বিপদও তো আমাদের হতে পারত। হ্যাঁ, তা হতে পারত। ওরা ঘর পুড়িয়ে দিতে পারত, বুড়িকে মেরে ফেলতে পারত, রমিজাকে ধরে নিয়ে যেতে পারত, বেয়োনেটের মাথায় গেঁথে নিতে পারত বুড়ির প্রিয় নাতির শরীর। ভেবে দেখেন আম্মা, ছোট ভাইকে মারার পর ওরা আর এ বাড়িতে আসেনি। বুড়ির কান্না থেমে যায়। মাঠ থেকে গরু নিয়ে গেছে, যাগ্গে। বড় মায়ার গরু ছিল রে রমিজা, কি আর করবেন। রমিজা হাত পাখা দিয়ে বুড়িকে বাতাস করে। রমিজার সান্ত্বনার কথায় বুড়ি চুপ করে যায়, কিন্তু বুকের নিচটা ঝাঁঝরা হতে থাকে। ভুলতে পারে না সেই হাম্বা ডাক। রমিজাকে নিয়েও আতঙ্ক ডানা বাঁধতে থাকে বুড়ির মনে। ভয়ে কিছু বলতে পারে না ওকে। রমিজাও বোঝে, কিন্তু কিছু বলে না। ওর যৌবন এখন ভয়ের কারণ। যে কোনো মুহূর্তে তছনছ করার জন্য দস্যুর দল আসতে পারে। রমিজার চুপসে যাওয়া শুকনো গলা নিষ্প্রভ হতে থাকে দিন দিন। কাজকর্মে মন নেই, উৎসাহও নেই। উঠোনে শাওলা জমে, আগাছা গজায়। এখন আর লেপে পুছে তকতকে ঝকঝকে করে রাখে না ঘরের দুয়ার। চুলোয় ৩ বেলার আগুন ১ বেলায় জ্বলে। ও এখন আর দাউ দাউ করে আগুন জ্বালে না, টকবগিয়ে ভাত ফোটে না। বুড়ি বসে বসে সে আগুন দেখে না, সব এলোমেলো হয়ে গেছে। বুড়ি বাকি একটা গরু নিজেই চড়াতে নিয়ে যায়, বাঁশবন পর্যন্ত কিংবা খালের ধারে, এর বেশি যায় না। শেষ সম্বল এই গরুটা কিছুতেই আর মাঠে চড়তে পাঠায় না। কখনো বুড়ি নিজেই ঘাস কেটে আনে, খড় জোগাড় করে, হাঁসগুলোকে সন্ধ্যার আগে খোয়ারে ঢুকিয়ে দেয়, নিজেরাও খাওয়া দাওয়া সেরে ফেলে। রাত্রিবেলা আর বাতি জ্বালে না ঘরে। বুড়ি অনুভব করে অভাব ক্রমাগত মুখ হাঁ করে এগিয়ে আসছে। শুধু ভয়ে নয়, কেরোসিনের অভাবেও বাতি জ্বালানো বন্ধ হচ্ছে না। সারা বছরের চাল ঘরে আছে বলে ভাত জুটছে। এর বাইরেও নিত্যদিনের টুকিটাকি কত কি যে লাগে, সেগুলো আর জোটে না। গতকাল রমজান আলীকে দিয়ে ১ মণ ধান বিক্রি করিয়েছে। তা থেকে হলুদ, মরিচ, লবণ, তেল, সাবান কিনেছে। কোনোদিন শাক ভাজি, কোনোদিন কাঁচা মরিচ, এই তো চলছে। বুড়ি কি করবে কিছু ভেবে কুলিয়ে উঠতে পারে না। এর মাঝে রমিজার বাবা রমিজাকে নিতে আসে।
সলিম চলে যাবার খবরটা ওরা খুব দেরিতেই পেয়েছে, তাই এতদিন আসেনি। রমিজার দায়িত্ব থেকে মুক্তি পাবে বলে খুশি হয় বুড়ি। ওর যদি কিছু অঘটন ঘটে যায় তাহলে তাদের কাছে মুখ দেখাবে কেমন করে, কি জবাব দেবে ওদের প্রশ্নের? তার চাইতে রমিজার যাওয়াই ভালো। কিন্তু পরক্ষণে বুকটা আবার দমে যায়। এ শূন্য ঘরে কি করে দিন কাটবে ওর? দরজার আড়ালে দাঁড়িয়ে রমিজার বাবার সঙ্গে কথা বলে। জামাই যখন নেই, মেয়েটাকে আমি নিয়ে যাই, কি বলেন আপনি? খুব ভালো, আমিও ওকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। হ্যাঁ, এত বড় বাড়িতে আপনারা দুজন মেয়ে মানুষ মাত্র। এতদিন যে কেমন করে ছিলেন ভাবতেও অবাক লাগে। আল্লাহর অশেষ দয়া বলে কোনো দুর্ঘটনা ঘটেনি। যাক, যা হবার হয়েছে। এখন ভালোই ভালোই মেয়েটাকে নিয়ে যেতে পারলে বাঁচি। রমিজার বাবার কথায় বুড়ির মন খারাপ হয়ে যায়। কোনো উত্তর দিতে পারে না। সব কথাই সত্যি। ইচ্ছে করলে রমিজা নিজেও লোক জোগাড় করে চলে যেতে পারত, যায়নি। বুড়ির কি ক্ষমতা আছে রমিজাকে রক্ষা করার? তাই অভিযোগের জবাব নেই। আপত্তি করে রমিজা নিজে। আমি চলে গেলে আম্মা একলা কি করে থাকবে বাবা? বুড়ি তাড়াতাড়ি বলে, আমার কথা তোর ভাবতে হবে না, আমি ঠিক থাকতে পারবো, দেখিস। আমি বুড়ো মানুষ, কোনো মতে দিন ঠিকই চলে যাবে। তোকে নিয়েই আমার যত ভয়। কিন্তু তোর এখানে থাকা ঠিক হবে না রমিজা। কলিম থাকলে তবু একটা কথা ছিল, কেউ নেই যখন বেশি সাহস করা ভালো না। আশেপাশের ঘরে তো লোক আছে বাবা, পাড়া পড়শি দিয়ে কি হয়, আপনজন থাকতে হয়। কিন্তু বাবা, কপালে যা আছে তাই হবে, সে যেখানেই থাকি না কেন। তুমি চেষ্টা করলেই কি কপালের লিখন ঠেকাতে পারবে? তাই বলে জেনে শুনে তো তোকে আর মরতে দিতে পারি না। রমিজার বাবার কণ্ঠে রাগ ও বিরক্তিও। মেয়ের বাচলতায় রুষ্ট। সবসময় বড়দের সঙ্গে কথা বলা তোর একটা অভ্যেস হয়ে গেছে রমিজা। আদব কায়দা শিখতে চেষ্টা কর। তোর চেয়ে আমি কম বুঝি না, আমাকে বেশি বোঝাতে হবে না। কি ভালো কি মন্দ সেটা আমি ভালো জানি। রমিজার বাবা রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে। তার মেজাজটা সবসময় একটু চড়া। আপনি ওর কথায় কিছু মনে করবেন না বিআই সাহেব, ও ঠিকই যাবে। আপনি এখন আরাম করুন, আমিও চাই না যে ও এখানে থাকুক। বুড়ি জোরের কথা বলে। রমিজার কোনো যুক্তি আর খাটে না। ও বাপের জন্য ভাত আনতে যায় রান্নাঘরে। বুড়ি ঘুমন্ত নাতির পাশে গিয়ে বসে। রাতে দুজনের কারোই ঘুম আসে না, কিছু দেখা যায় না, তবু আধারেই চেয়ে থাকে। বুড়িকে ছেড়ে যাবে না বলে জেদ করতে থাকে রমিজা, কান্নাকাটিও করে। বুড়ি কিছু বলতে পারে না, মনটা এখন উদম মাঠের মতো। রমিজাকে ছাড়া এই শূন্য বাড়িটা ওর কাছে কবরের চেয়েও বেশি। কিন্তু উপায় নেই। কলিমের মৃত্যুর মতো এ কষ্টও চেপে রাখতে হবে। শুধু নিজের দিকটা ভাবলে তো চলবে না। বাপের মন মেয়ের চিন্তায় অস্থির হয়ে গেছে। এ নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। আমি গেলে আপনার বুকটা ফেটে যাবে আম্মা। তাছাড়া এই দুষ্টুটাকে ছেড়ে আপনিই বা থাকবেন কি করে? আমার মন চায় না যেতে। আচ্ছা, এখন ঘুমো, সকালে দেখব। বাবাকে আপনি জোর দিয়ে বললেই হবে। বাবা যে কি একটুও কিছু বুঝতে চায় না। স্বার্থপরের মতো আমি চলে গেলেই হলো আর কি। বাবা সব সময় এমনই, নিজে যেটা বুঝবে সেটাই করবে, আর কারো কথা শুনতেই চায় না। জানেন আম্মা, ছেলেবেলায় দেখেছি এই নিয়ে বাবার সঙ্গে প্রায় লোকজনের ঝগড়া হতো। আচ্ছা আচ্ছা, এখন ঘুমাতো, ছেলেটা আবার উঠে যাবে। রমিজা চুপ করে যায়। বুড়ি পাশ ফিরে শোয়। ঘুম কি আর আসে? সলিম যেদিন যায় সেদিনও এমন করে জেগেছিল রাতে। কলিম মারা যাওয়ার পর 7 দিন তো চোখের পাতা এক হয়নি। এখন রমিজাও যাবে, ওকে যেতেই হবে। ও যত কথাই বলুক, ওর বাবা ওকে ছাড়বে না। জোর করে হলেও নিয়ে যাবে। বুড়ির জন্য ওদের কিসের টান? বুড়ি মরলেই বা ওদের কি আসে যায়?
বুড়ির চোখের কোণে জল আসে। ভয়ানক নিঃসঙ্গ মনে হয় নিজেকে। হাত বাড়িয়ে রইসকে কাছে টানে। ও এখনো আছে। ওর কোথাও যাবার জায়গা নেই, কোথাও যাবার ক্ষমতাও নেই। রইস বুড়ির নিঃসঙ্গতা ঘোচাতে পারে না। তবুও বুড়ি রইসকে বুকে জড়িয়ে নেয়। রাত কত হবে কে জানে। পূব দিকের ঘর থেকে মেয়ে কণ্ঠের চিৎকার আসে। কান খাড়া করে থাকে দুজনে। শোনে দুরদার শব্দ। মেয়েটির চিৎকার থেমে গেছে। কেউ যেন ওর মুখে হাত চাপা দিয়ে রেখেছে। ও গোঙাচ্ছে। বেশিক্ষণ সে শব্দ উঠোনে থাকে না, দ্রুত মিলিয়ে যায়। গোঙানির শব্দ এসে রমিজার বুকের ভেতর হাতুড়ি পেটায়। ভয়ে ভয়ে বুড়িকে ডাকে, আম্মা, আম্মা শুনছেন? হ্যাঁ, ফুলি না? সেরকমই তো মনে হয়, ফুলিই হবে। কি হবে আম্মা? কি আর হবে? চুপ করে শুয়ে থাক, আল্লাহকে ডাক। এক সময় শব্দ মিলিয়ে যায়। ওরা চলে যাবার অনেক পরও ভয়ে কেউ সাড়া দেয় না। ঝিঝিটের ডাক জোরদার হয়ে ওঠে। বুড়ি বিছানায় উঠে বসে। পাশের ঘরে রমিজার বাপ কাশে, তাও খুব আস্তে, গলা চেপে চেপে। বুড়ির ইচ্ছা করে দরজা খুলে বের হতে। আম্মা, উঠলেন কেন? বাইরে যাব। না। রমিজা চাপা আর্তনাদ করে ওঠে। কে জানে দু একজন আবার ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে কিনা। বুড়ি থিতিয়ে যায়। তাই তো, যদি এ ঘরে আসে। আম্মা, আম্মা ঘুমান, বাবা বোধহয় জেগে আছে, রমিজা ফিসফিস করে বলে। বুড়ি বসেই থাকে। অক্ষমতায় যন্ত্রণায় ফুলে ওঠে শরীর। এত বড় একটা ঘটনা ঘটল, অথচ কেউ প্রতিবাদ করেনি, লাঠি নিয়ে বের হয়নি, দলবদ্ধ হয়ে আক্রমণও করেনি। নির্বিবাদে কাজ সেরে চলে যায় ওরা। টেনে হিঁচড়ে নিয়ে যায় ফুলিকে। ও কারো কাছে কোনো সাহায্য পেল না। ওর জন্য কেউ ছুটে এলো না। আচ্ছা, এমন কোনো যুবক কি ছিল না যে ফুলিকে ভালোবাসে? ফুলিকে যে ওদের হাত থেকে ছিনিয়ে আনতে পারত? ফুলির জন্য মরে যেতেও পিছপা হতো না? বুড়ির মাথা ভার হয়ে আসে। নিথর রাত নীরব, নিশ্চুপ। ওর চোখের কোণে জল চিকচিক করে। ছেঁড়া কাঁথার মধ্যে মুখ ঘষে। মনে মনে বলে, আল্লাহ, আমাদের জন্য মানুষ দাও, শক্তিশালী সাহসী মানুষ দাও, মানুষ দাও, মানুষ দাও। ভয়হীন যোদ্ধা, লাঠি হাতে ঝাঁপিয়ে পড়া মানুষ দাও। হলদিগার কি হয়? বুড়ি বারবার একটা কথা মনে মনে আওড়াতে থাকে। যত ভাবে, যত মিনতিতে চাওয়া যায় আল্লাহর কাছে, সেইভাবে প্রার্থনা করে। এমন তন্ময় হয়ে আকুল হৃদয়ে বুড়ি কোনো দিন কোনো প্রার্থনায় নিমগ্ন হয়নি। বাকি রাতটুকু ওর আর ঘুম আসে না। ভোর হয়ে আসছে। অনেক রাত জেগে রমিজা এখন ঘুমাচ্ছে। বুড়ি দরজা খুলে বাইরে আসে। বুক ভরে শ্বাস নেয়। মনে হয় আজই চলে যাবে রমিজা। সন্ধ্যা রাতে ওর কান্নাকাটিতে যে দুর্বলতাটুকু জমা হয়েছিল, মধ্যরাতে ফুলির চিৎকারে সে দুর্বলতার রেশটুকু কাটিয়ে দিয়ে যায়। ঘাটে মুখ ধুতে গিয়ে বুড়ির চোখের বিরামহীন নোনা জল পুকুরের পানির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। রমিজার বাবা ঘুম থেকে উঠেই মেয়েকে তাগাদা দেয়, তাড়াতাড়ি গোছগাছ কর, বেলা ওঠার আগেই রওনা দেব। দুপুর নাগাদ বড় বাজার পৌঁছাতে পারলে সন্ধ্যার আগে বাড়ি পৌঁছে যাব। জানিস তো, রাত্রিবেলা মধু মাঝি নৌকা বাইতে চায় না। কিন্তু বাবা, আমি গেলে আবার কথা। শুনলাম তো কাল রাতের ঘটনা, কানে তো আর তুলো দিয়ে রাখিনি। আজ রাতে যে এ ঘরে আসবে না কে জানে। আমাদের এলাকা এখনও মুক্তিবাহিনীর দখলে, মিলিটারি ঢুকতেই পারেনি। তাছাড়া অত ভেতরে ওরা যেতেও সাহস পাচ্ছে না। যা, তাড়াতাড়ি কর। রমিজা বাবার সামনে থেকে সরে পড়ে। মনে মনে বলে, বাবা চিরকাল এমনি করে শুকনো কথা বলে। মনে মনে যতই ভালোবাসুক,
একটু আদর করে কথা বলতে জানে না। বুড়ি ঘর থেকে সব কথাই শোনে। খোয়ারে 2টো হাঁসের ডিম পেয়েছে, তাই ভেজে পান্তা সাজিয়ে দেয় বেয়াইকে। মাটির শানকির ওপর বুড়ির হাত নিথর হয়ে যায়। রমিজা বুড়ির সামনে এসে দাঁড়ায়। আম্মা, দেরি করার কাজ নেই রমিজা, তাড়াতাড়ি রওনা হওয়া ভালো, বেলা হলে ছেলেটার কষ্ট হবে যে। আম্মা, আর কথা বাড়াস না, তোর বাবা ঠিকই বলছে, আজ রাতে যে এ ঘরে হামলা হবে না কে জানে। আপনি একলা কি করে থাকবেন? আপনিও আমার সঙ্গে চলেন, আমার জন্য ভাবনা নেই, আল্লাহ আছে। তারপর বুড়ি ফিসফিসিয়ে বলে, বাড়ি খালি করে সবার যাওয়া ঠিক না, সলিম যদি ফিরে আসে। বুড়ির কথায় রমিজার কান্না পায়। বাবার ভয়ে শব্দ করে কাঁদতে পারে না, চোখ মুছতে মুছতে চলে যায়। ফুলের ঘটনায় ওর মনও দুর্বল হয়ে গেছে, জোরাজুরি করে থাকবার সাহসটুকু নিজের মনেই খুব একটা নেই। খালের ধার পর্যন্ত ওদের সঙ্গে সঙ্গে আসে বুড়ি। নাতিটা বুকের মধ্যে হাত পা ছুটছে, ওকে নিবিড় করে চেপে ধরতেই বুক ভেঙে আসে। তবুও নিজেকে দুর্বল হতে দেয় না। রইস বুড়ির পিছু পিছু হাঁটছে। তখনও সূর্য ওঠেনি, নরম আলো চারিদিকে। রমিজা বারবার আঁচলে চোখ মোছে, ওর বুকে ভীষণ কষ্ট। অনেক দিন সলিমের খবর নেই। বুড়িকে একলা ফেলে নিজে স্বার্থপরের মতো চলে যাচ্ছে বলে মনটা খচখচ করে। তবুও রমিজাকে যেতেই হবে। ও স্যান্ডেল খুলে হাতে নিয়ে কাদা পাড়িয়ে নৌকায় ওঠে। ছেলেটা কোলে, ও বারবার বুড়ির দিকে হাত বাড়ায়, ওর কাছে আসতে চায়, ওর কাছে আসতে চায়। বুড়ি পুতুলের মতো দাঁড়িয়ে থাকে, নড়তেও পারে না। নৌকা ছেড়ে যায়, স্বচ্ছ পানিতে তরতর করে নৌকা এগোয়। রমিজার বাবা কি বলে যেন বিদায় নিয়েছে, সে কথা মনে থাকে না, কেবল মাথা নাড়ে। বুড়ি দেখে খালের বয়ে যাওয়া, জোয়ারের সময় এখন, পানি আসছে। দেখে বিক্ষিপ্ত কচুরি পানা বেগুনি ফুল বুকে নিয়ে ভাসে। খালের ওপারে মাঠ, কেবল মাঠ, মাঠের পর মাঠ। খালের বাঁকে নৌকো হারিয়ে যায়, আর দেখা যায় না। বুড়ির মন খা খা করে, মনে হয় মনের ভেতর কেবল মাঠের ভাসছে, কোথায় যাবে জানে না। এই ভাষাটাই সত্য কেবল। গায়ে গা লাগিয়ে বাতাস বয়ে যায়। কালো ভোমরা একটা বারবার বুড়ির মুখের কাছে উঠে আসে। রইস মার হাত ধরে টানাটানি করে, বাড়ির পথ দেখিয়ে দেয়, যাবার জন্যে ইশারা দেয়। ও কেমন অস্থির হয়ে উঠেছে। বাড়ি ছেড়ে ও কোথাও যেতে চায় না, কোথাও গেলে ফেরার জন্য ব্যাকুল হয়ে ওঠে। বুড়ি ওর মুখের দিকে তাকিয়ে থাকে, ভীষণ কষ্টে বুক ফেটে যেতে চায়। কত কষ্টের ধন ও। বুড়ি ভাবে, কষ্ট করে পেয়েছে বলেই বুঝি কষ্টটা বুড়ির নাড়িতে গেঁথে গেছে। ওকে নিয়েই সুখ নেই। সূর্য ফুটি ফুটি করছে, বাঁশবনের মাথার ওপর দিয়ে লাল হয়ে আছে আকাশটা। রইসের হাত ধরে ফিরে আসে। ফুলিদের ঘরের সামনে লোক জড়ো হয়েছে। ফুলির মা গুনগুনিয়ে কাঁদে, ফুলির বাপ মাথায় হাত দিয়ে বসে আছে। সকলের মুখ শুকনো, কি করবে কেউ তা ভেবে উঠতে পারে না। বুড়ি ওদের কাছে এসে দাঁড়ায়। রমজান আলী বলে, বউকে পাঠিয়ে দিলে বুঝি? হ্যাঁ, খুব ভালো করেছ। আমার কি হবে গো রইসের মা? ফুলির বাবা হাউমাউ করে কেঁদে ওঠে, সেই সঙ্গে অনেকে চোখ মোছে। বুড়ির রাগ হয়, কারো বুকে কোনো সাহস নেই, কেবল আছে চোখের জল। কি জঘন্য! সকলে জড়ো হয়ে কাঁদতে বসেছে। ফুলির বাপের সঙ্গে কথা না বলে নিজের ঘরে ফিরে আসে। একবার চিৎকার করে বলতে ইচ্ছে করে যে সবাই এমন শুকনো মুখ নিয়ে বসে থাকলে সারা গা উজাড় হয়ে যাবে, কিন্তু কাকে বলবে? কেউ কি আছে গায়ে? সব মেরুদণ্ড ভাঙা, কুজো হওয়া অথর্ব বুড়ো। বুড়ি একদলা থুতু ফেলে। কারো কাছে দুদণ্ড বসে মন খুলে কথা বলারও উপায় নেই, ভয়ে চিমসে থাকে।
গত সন্ধ্যায় রমিজা ঘরে ঘরে গিয়ে বিদায় নিয়েছে। সবাইকে বলেছে বুড়ির দেখাশোনা করতে। আগে যারা খোঁজ নেবার দরকার মনে করতো না, তারা এখন একবার করে আসে। রমজান আলীর ছেলে কাদের আর হাফিজ বাইরের ঘরে ঘুমোয়। ছেলে দুটোকে সারাক্ষণ আগলে রাখে রমজান আলী। পালিয়ে পালিয়ে বেড়ায় ওরা। কেবল কৈশোর পার হয়েছে ওদের, অনেক কিছুই বোঝে না। বুড়িকে ওরা ভীষণ ভালোবাসে। ফুলিকে ধরে নিয়ে যাবার পর একদিন রাতের অন্ধকারে বুড়ির সামনে গর্জে উঠেছিল দুই ভাই। এভাবে পালিয়ে পালিয়ে বেড়াতে আমাদের বড় ঘেন্না হয় চাচি। ইচ্ছে করে একদিন পালিয়ে গিয়ে মুক্তিবাহিনীতে যোগ দেই। হাফিজ বলে, বাবা সব সময় ভয় পায় কখন মিলিটারি ধরে নিয়ে আমাদের মেরে ফেলে। আমার মনে হয় মরতেই যদি হয় তাহলে ওদের সঙ্গে লড়েই মরি। তবুও তো বাবার মনে গর্ব থাকবে আমার ছেলে যুদ্ধে মরেছে। আপনি কি বলেন চাচি? ওদের কথা শুনে অভিভূত হয়ে যায় বুড়ি। আবেগে চোখ ছল ছল করে। তোরা ঠিকই বলছিস বাবা, তোরা এত কথা ভাবলি কখন? কাদের আর হাফিজ হাসে। তোমরা সবাই ভাবো আমরা ছোট, স্কুল পেরিয়েছি কেবল। ওরে না রে, তোরা আমার বুকের মানিক, তোরাই তো পারবি। বুড়ো হাবড়াদের দিয়ে কিছু হবে? সে রাতে কাদের আর হাফিজ ঘুমাতে গেলে অনেক দিন পর বুড়ি বুক ভরে শ্বাস নেয়। এক ঘুমে রাত পার হয়ে যায়, বারবার ঘুম ভাঙে না। মাঝে মাঝে বুড়ি বাঁশবনে গিয়ে দাঁড়ায়, পথের দিকে তাকিয়ে থাকে। যদি সলিম ফিরে আসে ওই পথে, দূরের বিন্দুটা যদি কাছে আসতে আসতে সলিম হয়ে যায়। দিন গড়ায়, বুড়ির আকাঙ্ক্ষা আর সত্য হয় না। পুকুর ঘাটে গিয়ে বসে, দেখে নারকেল গাছের ছায়া আস্তে আস্তে কেমন ছোট হয়ে যায়। হাঁসের দল গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায় পাড়ে। শ্যাওলা সবুজ জল নিতার কথা মনে করিয়ে দেয়। নিতা আর আসেনি, বেঁচে আছে কিনা তাও জানে না। ওকে একবার কাছে পেলে হতো। নিঃশব্দ মুহূর্ত আর সহ্য হয় না। নিতা এখনো হয়তো কণ্ঠে ভালোবাসার গান নিয়ে একখান থেকে আর একখানে ছুটে বেড়াচ্ছে। অখিল বাউল ওকে নতুন জীবন দিয়েছে। বুড়ির দিনগুলো বালিহাঁসের পাখার মতো ধূসর। রাতের ভাষা আরও নিঃশব্দ। বুড়ির চেতনার আকাশ ছায়াপথ যেন।